বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন মালয়েশিয়া বাংলাদেশ চেম্বারের ভাইস প্রেসিডেন্ট এবং তিনি বগুড়া জেলা যুব দলের নেতৃত্বে দীর্ঘদিন ছিলেন নানা পদে থেকে সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক বিএনপি নেতৃত্বেও ছিলেন কেন্দ্রীয় কমিটিতেও ছিলেন যুব দলের অনেক বছর আরাফাত রহমান আপিল আমার বায়ে বসা আমার ডানে রয়েছেন আব্দুল্লাহ কাফি রতন তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিপির সাধারণ সম্পাদক স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায় একটু আলোচনাটা শুরু করতে চাই সামনে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হচ্ছে 20 তারিখে নির্বাচন খুব বেশি দিন সময় নেই রাষ্ট্রপতি পদটি যদিও অনেকখানি বাংলাদেশে অলংকারিক কিন্তু সংকটকালে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং যেহেতু রাষ্ট্রের প্রধান ব্যক্তি মানুষ এমন একজন মানুষকে দেখতে চায় যিনি সবার শ্রদ্ধেয় হবেন এবং যিনি সংকটকালে শক্তভাবে দাঁড়াতে পারবেন তো আমি আপনাদের দুজনের কাছ থেকে বুঝতে চাই যে কেমন রাষ্ট্রপতি আপনারা চান মিস্টার আরাফাত রহমান আপিল। প্রথমে ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। মনে হয় অতি অল্প সময়ে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন হবে বা নির্ধারিত হয়তো নির্বাচন পর্যন্ত নাও করাতে পারে নির্বাচন অথবা নির্ধারণ একটা হবে। গত কয়েকদিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্ট্যান্ডিং কমিটি মিটিংয়ে সব সদস্য আমাদের বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন। উনি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই সর্বোচ্চ সিদ্ধান্ত। আমি মনে করি দলের বাহির থেকে যদি রাষ্ট্রপতি দেওয়া হয় বিগত দিনের ইয়ে থেকে আমাদের যে রাষ্ট্রপতি ছিলেন বিএনপির সময় আমরা দেখেছি রাজনৈতিক দলের বাইরে থেকে যদি রাষ্ট্রপতি দেওয়া হয় তাহলে সে দলের কোন অবস্থা দ্বারা কী পর্যায়ে দ্বারা এটা বাংলাদেশ সহ আপনার নিজেও অবগত আছেন। তা আমি আমার পার্সোনাল ওপিনিয়ন এটা দলের নেই, আমার নিজের ওপিনিয়ন। এই মুহূর্তে রাষ্ট্রপতি হওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মিনিমাম সিনিয়র নেতৃবৃন্দ আছে 4 থেকে 5 জন, যারা সবাই যোগ্যতা অর্জন করেছেন বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার জন্য। আমি ব্যক্তিগতভাবে বলবো যে দলের দুঃসময়ে যিনি নিবেদিত প্রাণ হিসেবে কাজ করেছেন এবং সবার সুপরিচিত এটা দলের বর্তমানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে আমার পার্সোনাল ওপিনিয়ন যদি তাকে দায়িত্ব দেওয়া হয় রাষ্ট্রপতি আমার মনে হয় সবার কাছে এটা গ্রহণযোগ্য হবে, দেশে বিদেশে সবার কাছে এটা গ্রহণযোগ্য হবে। আমি মনে করি যে বিগত দিন থেকে আপনার যে উপলব্ধি বিএনপি করেছে সারা দেশ করেছে যে দলের বাইরে থেকে রাষ্ট্রপতি নির্বাচন করলে দেশের কী অবস্থা ঘটে এটা যেন পরবর্তীতে না হয় এই জন্য আমি মনে করি দলের ভিতর থেকেই রাষ্ট্রপতি বানানো উচিত। এবং সেক্ষেত্রে আমার নিজস্ব বক্তব্য যে দলের বর্তমান মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে করলে সবার কাছে এটা গ্রহণযোগ্য বলে আমি বিশ্বাস করি এবং মনেও করি এরকম এটা। আব্দুল্লাহ কাফি রতন, ধন্যবাদ আপনাকে। এই রাষ্ট্রপতি তো আমরা চাই যিনি দেশের এবং এমন একটা সময় যখন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়েও আলোচনা হচ্ছে, সংবিধান সংস্কারের নানা বিষয় নিয়ে আলোচনা। এবং আমার মনে করি যে আপেল ভাই যেটা বলছেন যে দলীয় দিক থেকে যদি চিন্তা করেন তাহলে বিএনপিকে 17 বছর যিনি ধারণ করেছেন এবং নানা রকম নিপীড়ন নির্যাতন মামলা, ওইখানে বিএনপিতে রাষ্ট্রপতি হওয়ার মতো কিন্তু বেশ কয়েকজন আছেন। মোশাররফ সাহেব আছেন, মঈন চৌধুরী সাহেব, মঈন খান সাহেব আছেন, তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন, আরও 1-2 জন হয়তো আছেন। আমি মনে করি যে যিনি সমস্ত কিছু নিজের কাঁধে তুলে নিয়ে দলকে এবং তিনি এমন একটা প্লিজেন্ট ব্যক্তিত্ব এটা স্বীকার করতেই হবে। আমার হয়তো জীবনে 1-2 বার ওনার সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে যখন তিনি প্রথম সহকারী মহাসচিব হয়েছিলেন, প্রথম মহাসচিব তারপরে ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছিলেন। যেদিন তিনি প্রথম দায়িত্ব পান সেই দিন 14ই ডিসেম্বর ছিল এবং
2011 সাল। মিরপুর আপনার স্মৃতিসৌধে ওনার সঙ্গে উনি একা হেঁটে যাচ্ছিলেন। হ্যাঁ, তো ওনার পাশাপাশি আমিও যাচ্ছিলাম, তারপর গিয়ে পরিচয় হলাম, কথা বললাম। হি ওয়াজ ভেরি প্লিজেন্ট পারসন। তারপর আর তার সঙ্গে কোনোদিন দেখা হয়নি, কিন্তু এই 5ই আগস্টের পরে নানা ঘটনায় হয়তো এক দুইবার দেখা হয়েছে। আমি মনে করি যে উনি যদি দেশের রাষ্ট্রপতি হন তাহলে মানে সকল মহলের সাথে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করেই তিনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন। মানে ওনার যে দায়িত্ব, অভিভাবকের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করতে পারবেন। অন্যরাও পারবেন হয়তো, কিন্তু দলীয় নেতৃত্বের দিক থেকে আসলে উনি এগিয়ে আছেন। এবং আমি যেহেতু অন্য দলের একজন কর্মী, আমার পক্ষে এইভাবে বলাটা ঠিক হচ্ছে না, একটা মানে এটাতে হস্তক্ষেপ হয়ে যাচ্ছে। তারপর আমি মনে করি যে নাগরিক হিসেবে যদি বলি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি আপনার রাষ্ট্রপতি হন তাহলে রাষ্ট্রপতির পদের মর্যাদা বাড়বে। কিন্তু আমার আরেকটা আশঙ্কা, সেটা আমি বলে রাখি, যে বিএনপির রাজনীতির যে ব্যালেন্সটা আছে সেটা কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য আছে। আমার বিবেচনা, আমি দূর থেকে যেটা দেখি আর কি, ব্যালেন্স আমি বলতে বোঝাচ্ছি যে সব পক্ষের সাথে একটা সম্পর্ক, ডান বাম সব পক্ষের। এবং ধরেন এখন বাম রাজনীতি যারা ছিলেন তারা প্রায় ওনার হয়তো বয়সে ছোট ছিলেন বা সমকক্ষ ছিলেন, একটা গুড রিলেশনশিপ ছিল। বিশেষ করে আমরা দেখেছি যে আমাদের সাবেক সভাপতি মুজিব ইসলাম সেলিমের সাথে তার একটা গভীর সম্পর্ক ছিল, একই সঙ্গে ছাত্র ইউনিয়ন করেছিলেন। হয়তো মানে রাজনীতি পরিবর্তন হয়ে গেছে, পদ পরিবর্তন হয়ে গেছে, কিন্তু সেই মানে ইউনিভার্সিটি জীবনে যেই ছোট ভাই বড় ভাইয়ের যে সম্পর্ক, সেই সম্পর্কটা ছিল। এবং মানে কী বলে, অ্যাক্সেস ছিল। এবং আমার কাছে মনে হয় যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাছে মানুষের অ্যাক্সেস আছে, আপনি অ্যাক্সেস করতে পারবেন। অন্যদের কাছে কতটুকু করা যাবে জানি না, বাট ওনার কাছে এবং উনি তো শুনছি প্রায় 90টা বা 80টা বা 90টার মতো মামলায় জড়িত ছিলেন, পিছু হটেন নাই, লড়াই করেছেন, লড়াই করেছেন। এবং দেখেন, আমি একটা বক্তৃতা আমি শুনেছিলাম ওনার, যে মুক্তিযুদ্ধের সময় বিহারের কোনো এক জায়গায় উনি গিয়েছিলেন ওই পারে, তখন একজন দলিত মুখ্যমন্ত্রী ছিলেন, এবং তিনি যে সহজ জীবনযাপন করছিলেন, এবং সেটাকে উনি বলছেন যে এইটাই একজন রাষ্ট্রনায়কের জীবনযাপন হওয়া উচিত। ফলে উনি অন্তরের ভিতর থেকে এক ধরনের সিম্পলিসিটি ধারণ করেন। আমার এগুলি তো আমরা দূর থেকে দেখা, টেলিভিশনে শোনা, সেখান থেকে হলো মানে জানা। ফলে উনি যদি হন, ওনার প্রতি সম্মান প্রদর্শনও করা হবে, প্লাস উনি রাষ্ট্রের যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটা হয়তো মানে রাখতে পারবেন। তো ক্ষতি হবে আমাদের, যেহেতু উনি রাষ্ট্রপতি হইলে অ্যাক্সেস আমাদের কমে যাবে, কিন্তু পলিটিক্যাল পার্টি হলে আমাদের ইন্টারভেনশনের কোনো প্রয়োজন হলে ওনার মাধ্যমে আমরা ইন্টারভেনশন হয়তো করতে পারি। আদারওয়াইজ উনি রাজনীতিতে আর ওইভাবে অ্যাক্টিভ থাকতে পাচ্ছেন না, সেটা একটা লস। মানে অন্য দলীয় রাজনৈতিক কর্মীদের জন্য হয়তো সীমাবদ্ধতা থাকে, সীমাবদ্ধতা থাকে। তখন হলো তার যে বিশেষ বাহিনী, সেই বাহিনী দ্বারা সারাউন্ডেড হয়ে যান আর কি, স্পেশাল সিকিউরিটি ফোর্স বা পিএসএফ। দ্যাটস ওকে। সো আমরা মোটামুটি, যেহেতু আপনাদের দুজনের মধ্যে এই বিষয়ে আপনার নাম ধরেই ঐকমত্য পোষণ করছেন, আমার মনে হয় এই আলোচনার এগিয়ে নেবার কিছু নেই। আরেকটা প্রশ্ন এখন করতে চাই, যে অনেকেই বলতেন বা বলছেন যে জুলাইয়ের ঐক্য ধরে রাখতে হবে, আবার জুলাইতে যারা একসঙ্গে ছিলেন তারা এখন মারামারি কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত। এটা কি বাস্তবতা, না এটা আসলে আরোপিত, না অন্য কিছু? আমি যেটা মনে করি, এখন বিভিন্ন শিক্ষাঙ্গনে আমরা দেখছি যে এটা কন্ট্রোল করা মানে ইচ্ছে করলে করতে পারে। আপনি জানেন, কয়েকদিন আগে জামাত ইসলামী একজন এমপি একটা অপ্রীতিকর ঘটনার কারণে তাকে কিন্তু দল থেকে বহিষ্কার করেছেন এবং সংসদকেও জানিয়ে দিয়েছেন। তাহলে এত বড় সিদ্ধান্ত যদি নিতে পারে, তাহলে এনসিপি তো জামাত ইসলামীর একটা পার্ট, এখন জামাত ইসলামীর একটা অংশ এনসিপি। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, আমরা বিগত দিনে খেয়াল করেছি, বিগত সরকারের আমলে, মানে শরীরের সরকারের আমলে যে মন্ত্রী বা যে এমপি বা ধরেন যে সরকারের কোনো উপদেষ্টা, বক্তব্যের শুরুতেই আমাদের তৎকালীন বিএনপির, আপনারা জানেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে
মানে যে কোনো বক্তব্যই প্রথমে তারেক রহমানকে শুরু করে আজে বাজে বক্তব্য নিয়ে। ঠিক একই ধারাবাহিকতা দেখছি এখন নাসিরউদ্দিন পাটোয়ারির মধ্যে। ও যখনই মাইক হাতে পায়, মাইক হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিয়ে আজে বাজে বক্তব্য দেয়। তাহলে জামাতের ইসলামের যে আমির ডক্টর শফিকুর রহমান, উনি সংসদে বললে আমরা সবাই মিলে এক থাকবো, দেশকে এগিয়ে নিয়ে যাবো। তো সে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ডাক দিয়ে বলতে পারে না যে একজন নির্বাচিত বাংলাদেশের গণতন্ত্রের মানে এই প্রথম মনে হয় যে 2001 সালের পরে এই 2026 সালে যে নির্বাচন হয়েছে, এটা মনে হয় আমার কাছে মনে হয় নিরপেক্ষ, সবচেয়ে বেশি নিরপেক্ষ নির্বাচন হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ দ্বারা নির্বাচিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিয়ে যখন আজে বাজে বক্তব্য দেয়, তখন ডাক্তার শফিকুর রহমান এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে ডেকে কেন বলে না যে একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে নিয়ে তুমি মাইক হাতে নিয়েই তুমি তার নামে আজে বাজে কথা বলা শুরু করো। আবার একই কাজ করতেছে আমার রাশেদ প্রধান, আপনি জানেন। তো এই জিনিসগুলো যদি আমি সংসদে বললাম যে আমি আপনি সবাই এক মিলে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব, কিন্তু বাইরে যে তার কার্যক্রম আলাদা। তাহলে যখন আমি দেখবো আমার নেতাকে নিয়ে কেউ কোনো বাজেপ্তি করছে, একটা সময় তো আমি প্রতিবাদ করবই, এটা স্বাভাবিক ঘটনা। একটা সময় তো প্রতিবাদ জানাবো আমি। তো একটা সময় প্রতিবাদ জানাতে যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বিভিন্ন জায়গায় চলছে বা হচ্ছে, এটার কারণে আমি মনে করি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান একমাত্র দায়ী। এটা আমি আপনার মাধ্যমে সরাসরি তাকে দায়ী করলাম। এই কারণে এই যে ছাত্র শিবির ছাত্র দল সংঘর্ষ হচ্ছে বা রাজশাহী ইউনিভার্সিটি যে ঘটনাগুলো ঘটলো, সেগুলো সবই আমি মনে করি ছাত্র শিবিরের অভিভাবক ডাক্তার শফিকুর রহমান, এনসিপির অভিভাবক ডাক্তার শফিকুর রহমান। তা আপনি দেখেন ছাত্রদল যখন বক্তব্য দেয় তখন কিন্তু ছাত্র শিবির বা এনসিপি গেলে কখনো বাজে মন্তব্য, বাজে বক্তব্য দেয় না। যদি দিত, আমাদের দলের যিনি হাইকমান্ডে আছেন বা স্ট্যান্ডিং কমিটি যারা মেম্বার আছেন, তারা অবশ্যই তার শাস্তিমূলক ব্যবস্থা নিতেন। কিন্তু ডাক্তার শফিকুর রহমান বাইরে শুনছেন, এবং জামাত ইসলামের যারা বড় বড় লিডার দায়িত্বে আছেন, তারা বাইরে থেকে শুনছেন, দেখছেন, হাসাহাসি করছেন, কিন্তু কোনো তার যে একটা শাসনমূলক ব্যবস্থা, এটা আমি বিগত কয়েকদিন ধরে দেখছি কোনো শাসনমূলক ব্যবস্থা নেই। কারণ আপনি জানা লাগবে যে একটা দেশ যুদ্ধর পরে যে বিধ্বস্ত অবস্থা থাকে, ওই রকম একটা অবস্থায় বাংলাদেশে মানে আল্লাহ পাকের, এর একমত আল্লাহ পাকের রহমতই বলবো। আল্লাহ পাকের রহমতের 17 বছর বিএনপি আন্দোলন করেছে রাজপথে, লক্ষ লক্ষ মামলা খেয়েছে, আমাদের বিভিন্ন নেতাকে যুদ্ধ অপরাধী বানিয়ে ফাঁসিতে ঝুলিয়েছে। এত কিছু করার পরে তারপর আপনি 2024 সালে 5ই আগস্ট ছাত্র জনতা এবং বিএনপি 17 বছরের আন্দোলনের ফসল, এই ফসলকে তো নষ্ট করা যাবে না। তা আমার মানে পার্সোনাল বক্তব্য যে আমার বিশ্বাস, যেমন করে কয়েকদিন আগে দেখেছেন ডাক্তার শফিকুর রহমান এলাকায় আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন তার এলাকা দেখাশোনার জন্য, এবং অলরেডি সে তার মন্ত্রণালয়ের মন্ত্রী এবং উত্তরের প্রশাসক এই দুজন মিলে তার এলাকা কোথায় কোন প্রবলেম, কোথায় কী আছে, কোথায় কেমন করে ওই এলাকা ভালো করা যায়। তো এত কিছু যদি আমরা করি, তাহলে আমাদের নেতাকে প্রথম মাইক নিয়ে আজে বাজে বক্তব্য দিবে, এটা আমার মনে হয় যে ডাক্তার শফিকুর রহমান ইচ্ছে করলেই পারে। আমি এটা তাকে আহ্বান জানাবো আপনার মাধ্যম দিয়ে যে সে জন্য এটা ব্যবস্থা নেই। মিস্টার রতন, এই বিভাজন কি বাস্তবতা, এটাই কি হওয়া উচিত ছিল কিনা, বা এটা একটা প্রশ্ন। এক ধরনের অস্থিরতা তৈরি, আরেকদিকে শেখ হাসিনা আসবেন করছেন, সেটাও এই পরিস্থিতিকে কতখানি উস্কে দিচ্ছে, অথবা বলা যেতে পারে পরিস্থিতিকে শান্ত করতে সহায়ক ভূমিকা পালন করবে। আমরা যদি দেখি যে আসলে বিএনপি এবং জামাত ইসলাম তারা তো একই জোটে ছিল, এবং 2018 সালের নির্বাচনে জামাত ইসলামের শফিকুর রহমান তখনও আমির ছিলেন, তখন তো মহাসচিব বা এরকম কিছু ছিলেন, ধানের শীষ নিয়ে নির্বাচন করেছেন। হ্যাঁ, মিরপুরের এই যে আসন থেকে ইনি এবার জয়লাভ করলেন, ঢাকা 15, এবং এই 10 নম্বরের যে আসন, সেই আসন থেকে ধানের শীষ, এখনও প্রচুর পোস্টার আছে যে শফিকুর রহমানকে ধানের শীষে ভোট দিন। তো ফলে বিএনপি এবং জামাতের মধ্যে যে সম্পর্কটা, সেইটা কেন খর্ব হয়ে যাচ্ছে, কেন নষ্ট হয়ে গেল?
কারণ জামাত ইসলাম ওভারপ্লে করার চেষ্টা করছে, যেটা আমি আপনার এখানে বারবার বলছি, যে সে এক ধরনের আস্ফালন তৈরি করার চেষ্টা করছে যে ক্ষমতায় সে চলে যাচ্ছে, এবং নির্বাচনের আগে। আর এখন তো কথা এমন জায়গায় চলে গেছে যে ধাক্কা মেরে দিলেই বিএনপি মাটিতে গড়াগড়ি খাবে, তারা সিংহাসনে চলে যাবে। এই যে তাদের মধ্যে যে পারসেপশনটা তৈরি হচ্ছে, এবং লং মার্চ করে এই করে সেই করে তারা বিএনপি সরকারকে ফেলে দিবে, এই কথাটা তারা বলছে। ফলে তাদের মধ্যে এক ধরনের আপনার তীব্র ক্ষমতায় যাওয়ার যেই উদগ্র বাসনা, সেই বাসনা থেকে তারা এটা করছে। আমরাও কিন্তু বিএনপির বিরুদ্ধে মানে বলছি। কেন বলছি? যে বিএনপির গত 5 মাসে এটা আমি স্বীকার করি যে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ইমেজ নির্মাণের জন্য যতটুকু তারা কাজ করছে, কিন্তু দেশের মানুষের স্বার্থ রক্ষায় সেই রকম পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে না। হচ্ছে, কৃষি ঋণ মকুব করছে, কার্ড তৈরি করতেছে, কিন্তু দেখেন বড় বড় যেগুলি মানুষের জীবনকে একেবারেই নাড়ায় দিবে আর কি, সেই বিষয়গুলি তারা যে সিদ্ধান্তগুলি নিচ্ছে, সেই সিদ্ধান্তগুলি কিন্তু আপনার জনস্বার্থ বিরোধী। এখানে আমি আজকে আমার পার্টির কেন্দ্রীয় কমিটির সভা ছিল, জাতীয় পরিষদ সভা ছিল, সেখানে আমরা গনে 15টা ইস্যু আমরা দেখছি যেখানে গত 5 মাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং যেটার প্রতিটাই হচ্ছে জনগণের স্বার্থে বিরুদ্ধে গেছে। তো ফলে রাজপথে দেখেন এই পার্লামেন্ট কি আছে, এই পার্লামেন্টে যে ঐক্য, পার্লামেন্টের ভিতরে কিন্তু সেন্টার টু রাইট বা রাইট টু সেন্টার, দক্ষিণপন্থী বিএনপি হলো মূল দল, 2/3 তার আসন, এবং ফার রাইট, এক্সট্রিম রাইট, তারা হচ্ছে হলো প্রধান বিরোধী দল, এবং যে 7 জন স্বতন্ত্র সদস্য আছে তারাও কিন্তু রাজনৈতিকভাবে চিন্তার দিক থেকে এই রাইট অর ফার রাইটের চিন্তার মধ্যে আছে। তাহলে একটা পার্লামেন্ট, এই পার্লামেন্টের মধ্যে কিন্তু ব্যালেন্স নাই, পুরো পার্লামেন্টটা ডান দিকে ঝোঁকা, একটা মানে মানে কি বলে গণতান্ত্রিক প্রগতিশীল সেন্টার টু লেফট বা লেফট টু সেন্টার কোনো লোক কিন্তু এই পার্লামেন্টে নাই। ফলে এই পার্লামেন্ট কিন্তু যেই আলাপগুলি করছে খুবই বলতে লজ্জা লাগে, আমি তাও মানে মানে যেহেতু আলোচনা করার বলি, দেখেন এখানে পরকীয়া প্রেম নিয়ে আলোচনা হচ্ছে, মুতা বিবাহ নিয়ে আলোচনা হচ্ছে, এগুলি তো আলোচনা হওয়ার কথা কোনোদিন কোনো পার্লামেন্টে এগুলো আলোচনা হয়নি। এত খারাপ খারাপ কথা বলা হয়েছে, মানে যে যখন ক্ষমতা ছিল অন্য দলের নেতা নেত্রী সম্পর্কে হলো কুৎসিত মন্তব্য করে, সেগুলো ঠিক আছে, কিন্তু এই একটা পার্লামেন্ট একটা রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রায় 800 850 মানুষের আত্মদান, 25,000 মানুষ, 1400 জাতিসংঘের হিসাবে, আমি সরকারি হিসাবটা নিলাম, জাতিসংঘের হিসাবটা না নিলাম না, সরকারি হিসাবটা নিয়ে এই পর্যন্ত যেগুলো রেজিস্টার্ড হয়েছে আপনার হিসাবে জুলাই শহীদ হিসাবে, সেইটা আমি নিলাম, এবং 25,000-এর মতো মানুষ কিন্তু পঙ্গুত্ব বরণ করেছে। তো কিসের জন্য? একটা ডেমোক্রেটিক সোসাইটি তৈরি করার জন্য, তো গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার জন্য, শুধু মানে ইলেকশনের জন্য না, আপনার সমাজের সমস্ত স্তর গণতন্ত্রের জন্য এটা করা হয়েছে। সেই কাজটা কিন্তু আপনার হচ্ছে না, এবং এইটার মধ্যে একটা বড় ধরনের বাধা জামাত ইসলাম। এবং সংস্কারের যে আন্দোলন হয়েছে, মানে বৈঠক হয়েছে, যে ঐক্যমত্য কমিশনের যে বৈঠক হয়েছে, সেখানেও আমি বলছি, আমি পরেও অনেকবার বলছি, পার্টির জামাত তো বলছে বিএনপি সংস্কার করতে চায় না। আমি এটা বিএনপিকে বারবার বলছি, জামাত ইসলাম যে সংস্কারগুলি করতে চায়, জামাত ইসলামের যে চিন্তা, জামাত ইসলামের চিন্তা তো পশ্চাৎপদ চিন্তা, এবং তারা দেশটাকে পিছায় নিতে চাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার হলো ক্যান্টিনে, টিসির ক্যান্টিনে একটা মানে ঘেরাও দিয়ে একটা জায়গা করছে। এটা বিশ্ববিদ্যালয়ের, এটা 60-এর দশকে, 50-এর দশকে, 40-এর দশকে ছিল, সেইখানে আবার বিশ্ববিদ্যালয়কে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে সেটা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকদেরকে বা যারা একটু মুক্ত চিন্তা করে তাদেরকে 231 জনকে নাম ঠিক করে তার উইচ হান্টিং করে তাদেরকে হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিচ্ছে। এইটা যদি করা হয় তাহলে কাদের লাভ হবে? কাদের লাভ হচ্ছে? যারা হচ্ছে আপনার সমাজটাকে পিছায় নিতে চায়, এবং এটা দক্ষিণপন্থীদের একটা আখড়া রূপান্তরিত হবে। বিএনপিকে এই জিনিসটা বুঝতে হবে যে জামাত ইসলাম যেই খেলা খেলছে এবং জামাত ইসলাম যেই জুতায় পা গলিয়ে দিয়েছে, সেই জুতায় তাদের পা গলানো উচিত হবে না। আমি বিএনপির কাছে দাবি করবো যে ঐক্যমত্য কমিশনে যে আলোচনাগুলি হয়েছিল, যে আইনগুলি তারা করে নাই, অন্তর্বর্তীকালীন সরকার যে অধ্যাদেশগুলি করেছে তার মধ্যে তো বেশ অনেকগুলি গুরুত্বপূর্ণ অধ্যাদেশকে তারা আইনে করেনি, তারা বাতিল করে দিছে, বলছে যে এগুলি তারা সংস্কার করবে। 2/3 আপনার সংখ্যাগরিষ্ঠতা আছে, আপনার শুধুমাত্র সংসদে যারা আছে তাদের সঙ্গে না,
সংসদের বাইরেও যারা আছে সেই সকল স্টেক হোল্ডারের সাথে আপনাকে কথা বলতে হবে। কথা বলে বিএনপি উদ্যোগ নিয়েই বিএনপি এই 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 সমাজ রাষ্ট্রের অর্থনীতির এবং সংবিধানের যে গণতন্ত্রায়ন বা গণতান্ত্রিক যে সংস্কার সেটা কিন্তু বিএনপি করতে পারে। এই কথাটা আমি বলছি যে জামাত ইসলাম অনেকভাবে মানে আপনার ড্র্যাগ করার চেষ্টা করবে, আপনাকে নানাভাবে পিছাই নেওয়ার চেষ্টা করবে এবং ওদের যেই বিষয় যে সংবিধানে এমন অনেক কিছু ঢোকাতে চাবে যেগুলি হয়তো বিএনপি রাজনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ না। জি স্যার, আপেল এই যে সংস্কারে বিএনপি চায় না, জামাত চায়, আবার ওনার বক্তব্য আপনি শুনলেন, জামাত দেশটাকে নানাভাবে পিছিয়ে দেবার চেষ্টা করছে। আবার এখন তো যেটা দেখছি আমরা যে জুলাইয়ে কে নেতৃত্ব দিল, জুলাইয়ের কর্তৃত্ব কার, সেই মালিকানেও, এই মুক্তিযুদ্ধের মালিকানে নিয়ে যেমন আমরা বহু বছর বিতর্ক করেছি দেখতেছি, এখন এবার জুলাই নিয়ে শুরু হয়েছে। সেটা আসলে জুলাই আগস্টের যদি মালিকানা হিসেবে দাবি করা হয়, এটা কারো একক কর্তৃত্ব বা এককভাবে এটা দেওয়া ঠিক হবে না। এটা যদি মালিকানা দেওয়া হয় তো বাংলাদেশের জনগণকে একে যোগ করতেই হবে, কারণ কোনো একক দলের পক্ষে সম্ভব ছিল না এই স্বৈরাচারী সরকারকে হাঁটানো। এটা আমি মনে করি বাংলাদেশের সাধারণ জনগণ সহ সব রাজনৈতিক দলের, বিশেষ করে আপনি ধরেন যে জামাত ইসলাম ধরেন, তারপরে ভাইদের বামপন্থী দল বিশেষ ভূমিকা রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারপরে আপনি এনসিপি, এটা সবাইকে মানে এই জোরদারটা সবাই এককারী না কর্তৃত্ব না, যে এটা আমরাই করেছি, কারণ এটা একক কারোর পক্ষে সম্ভব ছিল না। দেশটাকে এমন একটা অরাজকতার মধ্যে তৈরি করে নিয়ে গেছিল, এটা আসলে একা কারোর পক্ষে সম্ভব না। আর আপনি এটাও জানেন অনলাইনে বিগত সরকারের প্রধান উনি কিন্তু অনলাইনে বক্তব্য দিয়েছে, ওই যেটা না বললে তার নেতাকর্মীরা উজ্জীবিত হবে না। এই ডিসেম্বর না, আগামী 10 বছরের ডিসেম্বরেও শেখ হাসিনা এই দেশে আসবে না, কারণ বিএনপি সবসময় চাচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে আসুক। তার কারণ উনি তো একজন নাগরিক হিসেবে আসবে না, উনি তো আসামি, দণ্ডিতপ্রাপ্ত আসামি অলরেডি হয়ে গেছে, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের তার তো দণ্ডিত হয়ে গেছে বেশ কটা মামলায়। উনি যখন আসবে সঙ্গে সঙ্গে উনি নাকি অ্যারেস্ট হবে, শুধু নেতাকর্মীকে উজ্জীবিত রাখার জন্য সেই বক্তব্য রাখছে। আবার এটা দেখেন, তার ভিতরে একটা নেই, অনুশোচনা নেই। আমি 1400 লোকের কথা বলবো, কারণ আমি এই 800 850 বলবো না, 1400 লোককে হত্যা করে 20 থেকে 25,000 মানুষকে আপনি পঙ্গুত্ব বানিয়ে কিভাবে সে আবার বলে যে আমি আবার এই দেশে আসতে চাই, দেশের দলকে আবার দাঁড়াতে করে চাই। এই দেশে আগামী 10 বছরের মধ্যেও শেখ হাসিনা, সে হয়তো মুখে বা টিভিতে তো চান্স পাবে না, অনলাইনে বলবে, কিন্তু বাস্তবে তার আসার তো সেই অধিকারই নাই, কারণ সে তো দণ্ডিতপ্রাপ্ত আসামি। আর সে যদি আসে, এর দায়িত্ব তাকে নিজের নিয়ে আসতে হবে। অন্য একটা দলের উপর ভর করে, অন্য একটা দেশের উপর ভর করে আপনি তো দেশে আসতে পারবেন না। আর পাশাপাশি এটাও বলি, এটা আসলে বলা ঠিক না, এই ওপেনভাবে একটা দেশ উপরে আমাদের সাথে সুসম্পর্ক রাখার জন্য চেষ্টা করছে, তলে তলে ওই দেশে থেকে স্বৈরাচারী সরকার যিনি এই দেশকে গণহত্যা চালিয়েছিল তাকে ওই সুযোগ সুবিধা দিয়ে, তাকে সুরক্ষা রাখিয়ে, তাকে বক্তব্য দেওয়ার জন্য তাকে বিভিন্ন জায়গায় স্পেস করে দিচ্ছে। এটা তো ঠিক না, কারণ আমি তো দেখছি উনি সাজাপ্রাপ্ত দণ্ডপ্রাপ্ত আসামি। আমার হিসেবে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা আছে, চুক্তি, বন্দি বিনিময় চুক্তি আছে আমার জানা হিসেবে। আমার হিসেবে তাকে সসম্মানে তাকে বাংলাদেশ সরকারের কাছে হ্যান্ডওভার করা উচিত। বাংলাদেশ সরকারের যে আইন অনুযায়ী উনি যে অন্যায় করেছে, ওনার যে রায় হয়েছে, সে বাংলাদেশ সরকার তার বিচার করবে, এবং এই বিচারের দাবি শুধু বিএনপির না, শুধু এই 18 দলের না, 20 দলের না, এটা বাংলাদেশের 18 কোটি জনগণের দাবি যে শেখ হাসিনাকে নিয়ে এসে বাংলাদেশের মাটিতে তাকে বিচার করা হোক। আমি মনে করি যে ইন্ডিয়া সরকারের কাছে আমি আহ্বান জানাবো, যত তাড়াতাড়ি সম্ভব দণ্ডিত আসামিকে তার দেশ থেকে বের করে আমাদের আইন অনুযায়ী, বাংলাদেশের আইন অনুযায়ী তাকে আমাদের কাছে, বাংলাদেশ সরকারের কাছে তাকে নিয়ে এসে তুলে দেওয়া উচিত বলে আমি এটা মনে করি, বিশ্বাস করি।
এটা খুবই একটা দুর্ভাগ্য। প্রশ্ন হলো শেখ হাসিনার প্রসঙ্গ, আরেকটা প্রসঙ্গ আমি তুলেছিলাম যে জুলাইয়ের ইতিহাস। জুলাই ইতিহাস শেখ হাসিনা ইস্যুটা খুবই মানে ভারতের দিক থেকে যেই আমি যতটুকু জানতাম যে ওনাকে দিল্লিতে একটা সেফ হাউসে রাখা হয়েছে। এখন সেফ হাউসটা তো হচ্ছে সরকারের নিয়ন্ত্রণে বা ওইখানকার ক্যান্টনমেন্ট বা মানে নিরাপত্তা বাহিনীর ইয়েতে, সেখানে বসে তিনি কিভাবে মানে সাংবাদিকদের সাথে মানে কথোপকথন করতে পারেন বা সংবাদ সম্মেলন করতে পারেন যদি না ভারতের রাষ্ট্রের কোনো ইয়ে না থাকে, অনুমোদন না থাকে। আমি দেখলাম যে তাদের মানে কি বলে পররাষ্ট্র মন্ত্রণালয় যিনি কি জয়সাল কি জানি, উনি বলছে যে এতে আমাদের মুখপাত্র বলছে যে এতে আমাদের কোনো সম্মতিও নাই এবং আমরা এই তার বক্তব্যের সাথে কোনো আমরা কোনো বক্তব্যকে গ্রহণযোগ্য মনে করি না। তো এইটা তো শুধু বললে হবে না যে আপনি বাংলাদেশের এতদিন ধরে সাংবাদিকরা, ভারতীয় সাংবাদিকরা যেভাবে বাংলাদেশকে চিত্রিত করার চেষ্টা করছে, বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থানকে চিত্রিত করার চেষ্টা করছে, বাংলাদেশের মানুষকে চিত্রিত করার চেষ্টা করছে, বাংলাদেশের মানুষ মৌলবাদী হয়ে গেছে, তারা হলো ফ্যানাটিক হয়ে গেছে, এইসব বক্তব্য দিছে এবং নানাভাবে বাংলাদেশের মানুষের প্রতি এক ধরনের ঘৃণা তারা উৎপাদন করছে। সেই জায়গা থেকে আমি ভারতের সরকারের এই আচরণ সেটা তীব্র নিন্দা জানাই এবং আমি মনে করি না যে শেখ হাসিনা এই ডিসেম্বরে আসতে পারবে। কবে আসতে পারবে জানি না, কিন্তু এই ডিসেম্বরে আসার কোনো সুযোগ আছে বলে বা কোনো ইয়ে নেই। এক ধরনের রাজনীতিকে এক ধরনের গরম রাখা। একটা হচ্ছে মানে আলোচনাটা যেটা মিস্টার আপেল বললেন, উনি বাংলাদেশ তো নাকি আনতে চাই। হ্যাঁ, বাংলাদেশ সরকার তো ভারতীয় সরকারকে বলছে যে ওনাকে আমাদের কাছে দাও, কিন্তু উনি কি, আপনি কি মনে করেন কিনা যে উনি আসলে আসতে চান? যেমন আমি অনেক সময় বিতর্ক করি, অনেকের সঙ্গে বিতর্ক করি, মানে আমার প্রভোগ করার জন্য বলি, ধরেন এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো সাময়িকভাবে বা তাকে নির্বাচন থেকে বিরত রাখা হলো, আমি তো মনে করি যে নির্বাচন করতে দিলে বলুন নির্বাচনটা যেটুকু প্রশ্ন ভবিষ্যতে উঠবে একাডেমিক বিতর্কে সেটাও সুযোগ থাকতো না, বরং আওয়ামী লীগ আমার মনে হয় না যে অন্তত এই নির্বাচনে তারা অংশ নিত বা নেওয়ার মতো জায়গায় ছিল। আপনি আমার সঙ্গে মানে তারা প্রার্থী পাওয়া, প্রথম কথা হচ্ছে যে নির্বাহী আদেশে ফেরত আসা দলকে নিষিদ্ধ করা, মানে সেটা আমি বলছি যে এই সুযোগ থাকলে তাদের জন্য, এখন ওনার জন্য দরজা অবারিত খোলা রাখলে উনি আদৌ যাই বলুন না কেন উনি আসলে আসবেন কিনা, উনি আসলে আবার উনি আসলে ওনার পারিষদবর্গ আসবেন কিনা যারা এই যে সহায় সম্পদ এত বছরে করেছেন, ওনার তো পরিবারে কেউই নাই, আত্মীয় স্বজন, মামা ভাগনা ভাতিজা কেউ, আমি বলেছি পারিষদবর্গ, কেউই নাই। মানে উনি যে এটা আইনগত বিষয় যে উনি যদি আসে দেশে তাকে সারেন্ডার করতে হবে, সারেন্ডার করলে তাকে জেলে যাইতে হবে, তারপরও মানে আদালত তাকে কি মানে বাইরে রাখবে কি ভিতরে রাখবে সেটা আদালত। কিন্তু মানে আমরা দেখেছি যে যিনি দণ্ডপ্রাপ্ত আসামি তিনি সারেন্ডার করলে ওনাকে আসলে এসে সারেন্ডার করতে হবে, সারেন্ডার করলে ওনাকে জেলে যেতে হবে। সেটা মানে ওনার অনুপস্থিতি যেহেতু বিচার হয়েছে সেই বিচারের রায়ের কারণে ওনাকে হয়তো কারাগারে যাইতে হবে। সুতরাং সেই রিস্ক তিনি নেবেন কিনা সেই বিষয়গুলি, কারণ তিনি যেই ভিন্ডেক্টিভ আচরণ করেছিলেন মানে বর্তমান সরকার যারা আছে তাদের প্রতি এবং তাদেরকে দেশের ভিতরে ঢোকা, দেশ থেকে বের করে দেওয়া, নানা রকম খেলা তো ছিল। ফলে আমার মনে হয় না যে এই ডিসেম্বরে সেটা সম্ভব হবে, যা আমরা অপেক্ষা করতেছি। বাট আমরা যে রাজনীতি করতে চাই সেই রাজনীতি হয়তো নানাভাবেই ডেস্ট্রয়েড হয়ে যাবে, এই মিডিয়াগুলি হয়তো অতি কথন করবে এবং এইটাকে একটা ইস্যু করবে, নন ইস্যুকে ইস্যু করবে। আর আপনি যে কথাটা বলছেন সেই কথা আমি খুব স্পষ্ট করে বলতে চাই, আজকে জামাত ইসলাম যদি এই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দাবি করে তাহলে তাদেরকে দেখাইতে হবে তাদের কোন নেতা রাজপথে ছিল। এই আপনার 15ই জুলাই থেকে বা 16ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত একজন জামাত ইসলামের নেতার ছবি দেখাক যে রাজপথে ছিল। কিন্তু আমরা তো 16ই জুলাই থেকে একেবারে মানে 5ই আগস্ট পর্যন্ত পুলিশের সাথে, আর্মির সাথে, বিডিআরের সাথে মানে তাদের সাথে সংঘাত করেই রাজপথে ছিলাম। ফলে আপনি কেউ যদি দাবি করে, আপনি ঘটনা ঘটে যাওয়ার পরে কেউ যদি দাবি করে যে এইটার মাস্টার মাইন্ড আমি ছিলাম, এইটার আমি উমুক ছিলাম, এইটার আমি তুমক ছিলাম, দাবি করতে পারে, দাবি করার তো কোনো বিষয় না। কিন্তু যে জুলাই ঐক্য বলে, আমি ধরেন জুলাই ঐক্য বলতে কোথায় সে ঐক্য ছিল সেটা আমার জানা নাই, কিন্তু আমার যে দল, আমার যে জোট,
বামপন্থীদের যে জোট, তাদের সাথে তো ইভেন কি রাজপথে আমরা হয়তো একই সঙ্গে এক রাজপথে পুলিশের দিকে ঢিল মেরেছি বা আর্মির দিকে ঢিল মেরেছি, কিন্তু কাদের সঙ্গে তো কোনো আলোচনা করে কোনো ঐক্য করে আমাদের অ্যাটলিস্ট ছিল না। আমরা আমাদের মতো করে করেছি। আমরা তো 2019 সালের 11ই জানুয়ারি, আপনি 2018 সালের 30শে ডিসেম্বর যে নির্বাচন হয়, সেই নির্বাচনে বাম গণতান্ত্রিক জোটের যে প্রার্থীরা ছিল, সেই প্রার্থীরা 2019 সালের 11 জানুয়ারি একটা কনভেনশন করে। সেই কনভেনশন থেকে বলছিল যে শেখ হাসিনার আর নির্বাচনের মাধ্যমে মানে ক্ষমতা থেকে তাকে সরানোর কোনো সুযোগ নাই, কারণ সে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে একটা বড় বাধা। গণ অভ্যুত্থানে তাকে উচ্ছেদ করা ছাড়া বাংলাদেশের গণতন্ত্র নিশ্চিত করা যাবে না। এটা কিন্তু আমরা 2019 সালের 11 জানুয়ারি বলছি, এবং সেটার কন্টিনিউয়াস নিরবিচ্ছিন্নভাবে এটা যেন আমরা ছোটোভাবে করছি, আমরা নিরবিচ্ছিন্নভাবে এই লড়াইটা করেছি। ফলে এখন জুলাই ঐক্য বলতে যারা বোঝায়, আমি বিএনপির সাথে জামাতের কোনো আন্ডারস্ট্যান্ডিং ছিল কিনা আমি জানি না, কারণ বিএনপির নেতৃবৃন্দ বিএনপি জামাত তো অনেক বছর ধরেই বিচ্ছিন্ন তারা। হ্যাঁ, বিচ্ছিন্ন তারা। অভ্যুত্থানের অনেক আগে থেকে আলাদা। জেলে তাদের নেতাদের অনেকেই জেলে ছিলেন, এবং জামাতেরও অনেক নেতা হয়তো তখন জেলে ছিলেন। জেলের ভিতরে বসে গল্প করে তো ইউনিটি করা যায় না, রাজপথে থেকে রাজপথের ইউনিটি করতে হয়। ফলে আমি এটা চ্যালেঞ্জ করি যে জামাত ইসলামের যারা এখন নেতা হিসাবে দেখা যাচ্ছে, হ্যাঁ, যেই স্তরই হোক, পার্লামেন্ট মেম্বার হোক, যেই স্তর, তাদের কাউকে রাজপথে মানে অ্যাটলিস্ট এই 36 দিনের যেই লড়াই, শুধু জামাত না তো, এখানে এনসিপি, যদিও মিস্টার আপেল বলেছেন এনসিপি তো জামাতের উইং, উনি এনসিপি কে যদি বলেন, আপনি বলেন এনসিপি বিষয়ে যদি আমাকে সুযোগ দেন আমি বলি, নাহিদরা বা যে এই যারা ছাত্রনেতা ছিল 19শে জুলাইয়ের পরে তারা কোথায় ছিল? আজকে তাদের যেই গুরু ফরাদ মাঝার, তিনি তো বলছেন যে তারা আমেরিকান সেফ হাউসে ছিল। তারা কন্টেস্ট করুক যে আমরা সেফ হাউসে ছিলাম না। সেফ হাউস থেকে বের করে এনে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের তাও আবার 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিরা কোথায় ছিল? তাদের যে 9 দফা ছিল, 9 দফার মধ্যে কি আপনার শেখ হাসিনার পদত্যাগ ছিল? তার শেখ হাসিনাকে মানে কি দুঃখ প্রকাশ করার হলো কথা বলছিল, বা ক্ষমা চাওয়ার কিছু একটা ছিল, কিন্তু মানে 1 দফার তো বিষয় ছিল না। দ্রোহযাত্রা, 2রা আগস্ট যে দ্রোহযাত্রা হয়েছে, যেটার একজন অর্গানাইজার ছিলাম আমি, এবং এটাতে আনু মোহাম্মদ আহত ছিলেন তখন তিনি। তারপর তিনি আসছিলেন, রিক্সায় চলে আসছিলেন, রিক্সার মধ্যে বসে তিনি বক্তৃতা দিচ্ছিলেন। ওই যে 19শে জুলাই কারফিউ হয়েছিল, কারফিউর পরে আপনার প্রথম এত বড় একটা গণমিছিল হয়েছিল, যেই মিছিল প্রেস ক্লাব থেকে বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে শহীদ মিনারে গিয়েছিল। এবং যাইতে যাইতে সেখানে যে আমি বলবো না যে বামপন্থীরা এখানে ছিল, এখানে অসংখ্য মানুষ, নানা চিন্তার মানুষ এটার মধ্যে এসে জড়ো হয়েছিল। আর এই যে যাদের কথা বলছে তারা কিন্তু 1 আগস্ট গভীর রাতে হলো মুক্তি পেয়েছিল। ফলে তারা যদি দাবি করে যে আমরাই মাস্টার মাইন্ড, অর্গানাইজ তো কেউ করে নাই ভাই। আপনি 19শে জুলাই থেকে আপনি 5ই আগস্ট পর্যন্ত রাজপথে যে লড়াইগুলি হয়েছে, কারফিউর মধ্যে যে সংঘাত হয়েছে আর্মির সাথে, পুলিশের সাথে, মানে বিজিবির সাথে, সেটা তো সাধারণ মানুষ করছে। আপনি ঢাকা শহরে 26 জন রিক্সা শ্রমিক জীবন দিছে, আপনি ছোট দোকানদার, কর্মচারী, তারা জীবন দিচ্ছে। এবং তাদের যদি শ্রেণী বিশ্লেষণ করেন, যারা মানে শহীদ হয়েছে এবং যারা পঙ্গু হয়েছে, একটা নিম্নবিত্ত মানে কি বলে আপনার শ্রমজীবী মেহনতি মানুষের সন্তানরা হলো আপনার হচ্ছে আহত হয়েছে, নিহত হয়েছে। ফলে ওই যে ধরেন, খুবই এটা আমার বলতে খারাপ লাগে, আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন তো যারা এখন সমস্ত কৃতিত্ব নিজেদের উপর মানে দাবি করতেছে, তাদের এখান থেকে তো কোনো লড়াই করে কোনো শহীদ হয় নাই। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা তো অকাতরে জীবন দিছে। আপনার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়, তারা যেভাবে সাহসের সাথে, এবং ইস্ট ওয়েস্ট 2 ইউনিভার্সিটি মিলে যে সাহসের সাথে দিনের পর দিন হচ্ছে মানে সংঘাত করছে, সেটা তো আপনি কোথায়, এরা তো কোথাও নেই। যেই মেয়েরা হচ্ছে গণ অভ্যুত্থানের সময় হচ্ছে সাহসের ভূমিকা রাখছে, তারা কোথায়? ফলে আপনি আজকে সমস্ত শহীদকে যদি আপনার ওয়েবসাইটে নিয়ে বলেন সবাই আমার শহীদ, তাহলে তো হবে না। আমাদের কমিউনিস্ট পার্টি, আমরা একটা ছোট পার্টি, এই গণ অভ্যুত্থানে আমাদের 5 জন কমরেড শহীদ হয়েছে। ফলে আমরা তো এটা জোর করে বলতে চাচ্ছি না যে আমাদের এত শহীদ, আমাদের অত শহীদ। জামাত ইসলাম পুরা জিনিসটার কৃতিত্ব নিতে চাচ্ছে, নিয়ে বাংলাদেশে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। সেটা হচ্ছে আমার বক্তব্য। মিস্টার আপেল ছিলেন আপনি? জি না, ওনার সাথে আমি অনেক ক্ষেত্রে একমত।
কারণ এই আমরা ভেবেছিলাম 5ই আগস্টের পরে নির্দলীয় যে সরকার ছিল তার প্রধান ছিলেন ডক্টর ইউনূস সাহেব। উনি কিন্তু সুন্দর একটা নিরপেক্ষ নির্বাচন উপহার দিচ্ছে, এটা আমাদেরকে সবাইকে স্বীকার করতে হবে। তা আমরা চেয়েছিলাম এই নির্বাচনের মাধ্যমে যে দলই সরকার গঠন করুক, বিরোধী দল তো আর বাইরে কেউ না, তাদেরও কিছু অবদান আছে এই 5ই আগস্টের পরে সবারই অবদান আছে, আগের কথা দলমতের বলবো। বিশেষে তাদের যেটা মেশা খান অনেক নেতাকে এই যে যুদ্ধ অপরাধী বানিয়ে ফাঁসি দিয়েছে। আমাদের বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দকে, বিশেষ করে শাখা চৌধুরীর নামই বলি, স্ট্যান্ডিং কমিটি মেম্বার, তাকে মিথ্যা অপবাদ দিয়ে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে যুদ্ধ অপরাধী বানিয়ে। তা আমরা ভেবেছিলাম যে সবাই মিলে সুন্দর একটা দেশ এগিয়ে যাবে, কিন্তু সেখানে এখন দেখতেছি এর মূল বাধার কারণ দেখতেছি এখন জামাত ইসলাম, এবং জামাত ইসলাম পিছন থেকে লেলে দিচ্ছে এনসিপিকে দিয়ে। আর এই এনসিপি একসময় ধ্বংস হবে জামাতের হাতেই। আজকে বললাম লিখে রাখেন, এনসিপির ধ্বংস করার পিছনে মূল কারিগর হলো যে জামাত ইসলাম এবং জামাত ইসলামের যিনি আমির ডক্টর শফিকুর রহমান। এনসিপি জামাত ইসলাম যেভাবে বলে রাতে বা আগের দিন বলে কালকে এই বক্তব্য দেবে পাটোয়ারি সেম সে বক্তব্য দিয়ে যাচ্ছে, এবং দেশকে একটা অস্থিতিশীল অবস্থায়, মানে বিশ্বের দরবারে একটা তলাবিহীন ঝুরি অবস্থায় বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনি দেখছেন সকাল 8টা থেকে কোনো দিন রাত 10টা, কোনো দিন রাত 12টা, একটা পর্যন্ত সে কাজ করে যাচ্ছেন দেশকে ডেভেলপ করার জন্য। আর জামাত ইসলাম আর এনসিপি চাচ্ছে দেশকে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করে বিদেশি ইনভেস্টররা যেন বাংলাদেশে না আসে, বিদেশি ইনভেস্টররা মনে করে যে বাংলাদেশ আবার ওই পূর্বের অবস্থান থেকে দিন দিন ঘুরে যাচ্ছে। কেন বুঝতে পারছেন না তারা যে একটা দেশ যুদ্ধ বিধ্বংস অবস্থা, যে একটা দেশ যেভাবে নতুন করে সাজায়, বাংলাদেশ কিন্তু এই 5ই আগস্টের পরে ওইভাবে নতুন করে সাজার যে প্রক্রিয়া সেটার শুরু করেছেন আপনি আমাদের বিএনপির বর্তমানে চেয়ারম্যান এবং বাংলাদেশের বর্তমানে নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তাকে সাপোর্ট না দিয়ে দেশের ভিতরে অস্থিরতা তৈরি করে বিদেশি বিনিয়োগকারীদের না আসে, বিনিয়োগ এবং দেশে যারা বিনিয়োগ করবে তারাও এখন আসতে পারছে না। দেশে যারা অনেক বিনিয়োগকারী আছে, যারা ব্যাংক থেকে লোন নিয়ে হয়তো ইন্ডাস্ট্রিজ করবে, বিভিন্ন ফার্ম গ্রুপ, তারাও ভয় পাচ্ছে। কারণ এই জামাতে ইসলামের সঙ্গে এনসিপি দেখবেন যে কোথাও না কোথাও কোনো না কোনো জায়গায় অস্থিতিক অবস্থা তৈরি করার চেষ্টা করছে, দেশকে অস্থিতিশীল করা উদ্দেশ্য করে। তা আমি আহ্বান জানাবো, সত্যি যদি আমরা দেশকে ভালোবাসি, বাংলাদেশকে যদি বিশ্বের মানচিত্রে যদি একটা উচ্চ জায়গায় যদি আমরা স্থান দিই, তাহলে এই সবাই মিলেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া লাগবে। একা কারোর পক্ষে সম্ভব না। মানে কোনো দল বা কোনো মানে রাজনৈতিক দলই বলেন বা রাষ্ট্রপ্রধান বলেন, একা তার পক্ষে সম্ভব না যদি সবাই সহযোগিতা না করে। বাংলাদেশের জনগণ পাশাপাশি বিরোধী দল সমালোচনা করবে, 100% করবে। সেটা কি গঠনমূলক সমালোচনা করবে। সরকার যদি ভুল করে সেগুলো গঠনমূলকভাবে সুন্দরভাবে সেগুলো আলোচনা করবে। সেগুলো না বলে সে মাইক ধরেই বিএনপি তথা বিএনপির প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিয়ে বিভিন্ন কুউক্তি, বিভিন্ন কুবাক করে একের পর এক করেই যাচ্ছে দেশকে অস্থিতিশীল করার জন্য। তাই আমি আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো, এখান থেকে যেন জামাত ইসলাম সরে আসে, এখান থেকে যেন এনসিপি সরে আসে। কারণ 1400 মানুষকে হত্যা করে 20,000 মানে মানুষকে পঙ্গু বানিয়ে দেশ স্বাধীন করে সেই দেশ যদি আবার পূর্বের অবস্থা নিয়ে যাওয়া হয়, এর চাইতে ব্যর্থতা আমার কাছে মনে হয় না আর কিছু আছে। এবং এই দিন আর ফিরে আসবে আগামীতে, এটা আমার বিশ্বাস হয় না। তা আমার বিশ্বাস সবাই মিলে একত্রে যদি কাজ করে দেশের যে তলা মানে ঝুড়িবিহীন অবস্থায়, যে অর্থনৈতিক অবস্থা তো খুবই খারাপ বাংলাদেশের, সেটা আপনি নিজেও জানেন, কারণ আপনি অনেক দিন ধরে এই তৃতীয় মাত্রা করে আসছেন, আপনার উপর অনেক ঝড়ঝাপটে গেছে, তবু আপনি জায়গা থেকে আপনি কাজ করে আসছেন। আপনি জানেন এই অর্থনৈতিক অবস্থা ঘুরে দাঁড়ানোর জন্য বর্তমান সরকার আপনার চেষ্টা করে যাচ্ছে। অলরেডি বিদেশি যারা বিনিয়োগকারী তারা এই মাসের প্রায় 25টা বড় বড় কোম্পানির যারা মালিক
তারা এই মাসের শেষের দিকে আসবে, তারা কি বাংলাদেশকে করতে পারে, মানে ডেভেলপ করতে কীভাবে সহযোগিতা করতে পারে, এবং বিদেশি কোম্পানি যারা আগ্রহী তাদেরকে সবাইকেই ডাকছে, আপনারা আসেন, এসে দেশ থেকে আমার দেশে কি আছে আমরা সহযোগিতা করে দেশের যে খনিজ সম্পদ আছে ওগুলো যেন উৎপাদন যেন সহজ হয়। সব ক্ষেত্রে সরকার কাজ করে যাচ্ছে। আমার মনে হয় সরকারকে কাজ করতে দেওয়া উচিত। কাজ করতে যাওয়ার মাঝখানে বাধা দিয়ে দেশকে অস্থিতিক অবস্থা না তৈরি হয়, এটা আমি আবারও আহ্বান জানাচ্ছি, এটা যেন কোনোভাবে না হয়। সো মিস্টার আব্দুল্লাহ কাফি রহমান, এখন আপনার কাছ থেকে শুনতে চাই, প্রায় 6 মাস সরকারের কেমন চলছে? আচ্ছা, আমি আপেল ভাইয়ের সাথে একটু মানে ডিফার করি। উনি জামাত ইসলামের যেই নেতাদের বলছেন যে যুদ্ধাপরাধী সাজিয়ে মিথ্যা অভিযোগ দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। আপনি দেখেন আপনাদের এই পার্লামেন্টই, আপনাদের নেতৃত্বাধীন পার্লামেন্ট, সেই পার্লামেন্টেই কিন্তু মুক্তিযোদ্ধা কাউন্সিল যে আইন করা হয়েছে, সেই আইনেই স্পষ্ট করে বলা হয়েছে যে 1971 সালের 26শে মার্চ হইতে 16 ডিসেম্বর পর্যন্ত এই বাংলাদেশের মানুষ কাদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করেছে? পাকিস্তানি বাহিনী, রাজাকার, আল বদর, আল শামস তথা মুসলিম লীগ, জামাতে ইসলাম, নেজাম ইসলামের বিরুদ্ধে। এবং আমরা সবাই জানি যে 14ই ডিসেম্বর আমাদের যে বুদ্ধিজীবীদের হত্যা করছে, কারা করছে? আল বদর কারা? ইসলামী ছাত্রসংঘের তৎকালীন সভাপতি কে ছিলেন? মতিউর রহমান নিজামী। সাধারণ সম্পাদক কে ছিলেন? আলী হাসান মুজাহিদি। চট্টগ্রামের প্রেসিডেন্ট কে ছিলেন? মীর কাসিম আলী। ফলে তারা এই মানে গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল, রাজাকার বাহিনী সম্পৃক্ত ছিল। এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা বলছেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ আছে। তো ফলে আপনি মিথ্যা অভিযোগে তাদের মানে শাস্তি দেওয়া হচ্ছে, সেই জিনিসটা আপনি বললেন, আমি এখানে আছি বলে আমি এটা বলে রাখলাম যে আমি আপনার এই মতের সাথে না। আমি বলছি যে সবাই না, জামাত ইসলামে যেভাবে যুদ্ধ অপরাধী বানিয়ে ফাঁসি দিয়েছেন, ধরেন যে 20 জনের মধ্যে অন্তত 3-4 জন নিরপরাধ মানুষকেও তারা যুদ্ধ অপরাধী বানিয়েছে। সেটা তো এবং বিএনপি কথা যে বললেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা বললেন, এটার যিনি মিথ্যা সাক্ষী দিয়েছেন তাকে কিন্তু অলরেডি সে কিন্তু স্বীকার করেছে যে আমাকে ডিজিএফ নিয়ে যে মিথ্যাভাবে তার বিরুদ্ধে সাক্ষী দেওয়া। এখন ধরেন সেটা আপনি নিজেও জানেন। না, সাক্ষীর বিষয়টা হচ্ছে যে আপনি রেজিম চেঞ্জ হয়ে গেলে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। আপনি রেজিম চেঞ্জের সাথে সাথে আপনার বক্তব্য চেঞ্জ হয়ে যাচ্ছে। সালাউদ্দিন কাদের চৌধুরীকে আপনি যে যুদ্ধ অপরাধী ক্ষেত্রে দেখছেন, এটাকে আপনি নিজে দেখেছেন? না, আমি তো দেখব না। আপনি দেখেন ইতিহাস, আপনি কি যে মানে মোগল আমলের ইতিহাস আপনি দেখছেন? আচ্ছা, শুধু মোগল আমলের ইতিহাস আমরা কি বলবো না? আপনি 71 সালও তো আমি তখন 4 বছর বয়স ছিল আমার। আমি 71 সাল সম্পর্কে কিছু বলবো, তার বলে কি 71-এর ইতিহাস আমরা ইতিহাস তো পুস্তক থেকে ভাই, বিগত দিনের সরকার ব্যক্তিগত রাগ, ব্যক্তিগত আক্রোশ থেকে অনেক মানুষকে মিথ্যাভাবে নাটক সাজিয়ে তারই ধারাবাহিকতা, আমি বলি তারই ধারাবাহিকতা যুদ্ধ অপরাধী কিছু লোক আছে যারা কোনো যুদ্ধ অপরাধে সম্পৃক্ত না, তাদেরকে নিয়ে এসে ফাঁসি দিয়েছে। গুম, খুন, হত্যা, আমাদের ছাত্র ইউনিয়নের ভাইস প্রেসিডেন্টকে গুম করে দিছে। সুতরাং গুম, খুন, হত্যার যে অভিযোগ সেটা তো আছে ওই সরকারের বিরুদ্ধে, এই জন্য তো তার বিচার হচ্ছে। কিন্তু আপনি যদি ঢালাওভাবে মিথ্যা মামলারও অভিযোগ আছে। আমরা একটু বর্তমানে থাকি, যেটা বলছিলাম যে সরকার তো প্রায় 6 মাস পূরণ হতে চললো, কেমন চললো এই সময়? 6 মাসে তো আমি তো বললামই সরকারের কতগুলি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আমাদের বিরোধিতা আছে। আমরা তো বিরোধিতা করবো ফ্রম লেফট টু সেন্টার, আমরা বাম দিক থেকে আমরা বিরোধিতা করবই। সরকার আমাকে বলেন যে এই যে প্রফেসর ইউনূসের এত সমালোচনা আমরা করছি, প্রফেসর ইউনূস আপনার 9 তারিখে যে চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে করে গেল, যে চুক্তিটা কিন্তু না করলে আমাদেরকে এই চুক্তিটা যাইতেই হইতো না। কারণ 20 ফেব্রুয়ারি মার্কিন সুপ্রিম কোর্ট বলছে এই ধরনের চুক্তি করার অধিকার ডোনাল্ড ট্রাম্পের নাই, আইন তাকে এই অধিকার দেয় না, এবং এটা স্পষ্ট করে বলছে। এরপরে কিন্তু আর কোনো চুক্তি হয় নাই। আমরা যেচে গিয়ে এই চুক্তি করলাম। এই চুক্তি তো সর্বনাশা চুক্তি। এই চুক্তি আমাদের অর্থনীতি, আমাদের সার্বভৌমত্ব, আমাদের নিরাপত্তা সব কিছুকে ক্ষতিগ্রস্ত করবে এবং অপ্রয়োজনীয় ক্রয় করতে হবে। আপনাকে দেখেন, আপনারা বলছেন যে এই চুক্তি তো আমরা করি নাই, কিন্তু এই চুক্তির তো
আপনাদেরই পররাষ্ট্রমন্ত্রী এখন, তিনি বলছেন যে মানে বিএনপি এবং জামাত ইসলামের সম্মতি নিয়ে এই চুক্তি করা হয়েছে। যদি আপনাদের সম্মতি না থাকে, অপ্রয়োজনীয়ভাবে কেন আপনারা 30শে এপ্রিল 14টা বোয়িং বিমান কিনতে গেলেন? এই বোয়িং বিমান তো আপনাদের এই আমলে তো আসবে না। বোয়িং বিমান আসা শুরু করবে হচ্ছে 31-এর শেষ সময় থেকে 35 সাল পর্যন্ত। তাহলে কেন আপনারা কি কারণে এই 45,304 কোটি বা এরকম টাকা দিয়ে হচ্ছে এই 15টা বোয়িং বিমান, $3.7 বিলিয়ন, এইটা তো ডলারের মান বাড়বে, টাকার মান কমবে, এইটা 45,000 কোটি থাকবে না, এটা হয়ে যাবে হচ্ছে 60-70 হাজার কোটি টাকা। তাহলে এই যে জায়গাগুলি অপ্রয়োজনীয় বানিয়ে আপনাদের অপ্রয়োজনীয়ভাবে বেশি দামে গম কিনতে হবে, আপনাদেরকে কী বলে আপনার নানা রকম পণ্য আমেরিকা থেকে আনতে হবে, এবং ওষুধের দাম, কারণ এই চুক্তি স্বাক্ষর করার সাথে 12টা আপনার হচ্ছে চুক্তি স্বাক্ষর করতে হবে আপনার মানে বিভিন্ন সংস্থার সাথে, তখন আপনার প্যাটেন্টের জন্য নানা রকমের জন্য আপনাকে ওষুধের দাম বেড়ে যাবে। এবং আপনারা করলেন কি, যে আমি জানি না এটার সাথে কিছু সম্পর্ক আছে কিনা, যে অত্যাবশ্যকীয় যে ওষুধের তালিকা সেটা বাতিল করে দিচ্ছে। চুক্তিটা কার? বর্তমান সরকার এসে করেছে? না, আমি সেটাই তো বললাম, এই চুক্তি কেন আপনারা বাতিল করছেন না? আপনি তো মালয়েশিয়ান চেম্বারের সাথে যুক্ত, আমি শুনলাম মালয়েশিয়াতে এই চুক্তি বাতিল করে দিছে। তারা পার্লামেন্টে গিয়ে বলছে যে 20শে ফেব্রুয়ারিতে যখন আমেরিকান সুপ্রিম কোর্ট বলছে যে ডোনাল্ড ট্রাম্প হ্যাজ নো রাইট টু সাইন দিস ট্রিটি, বা তার প্রশাসনে এটা সাইন করার কোনো এখতিয়ার নাই, কি বলে আপনার ইব্রাহিম আনোয়ার তিনি তো পার্লামেন্টে সেটা বাতিল করে দিচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী 2/3 মেজরিটি নিয়ে, মানে 2/3 জনগণের সমর্থন নিয়ে ক্ষমতা আসছে, তিনি কেন এই চুক্তিটা বাতিল করতে পারছেন না? কেন হচ্ছে আপনি দেখেন, চুক্তি করার কথা হচ্ছে হয় বাণিজ্য উপদেষ্টা করবে, নয় পররাষ্ট্র উপদেষ্টা করবে, কেন নিরাপত্তা উপদেষ্টা করলো? এবং যে আপনার জ্বালানি নিয়ে যে MOU সাইন হয়েছে আমেরিকার ওয়াশিংটনে, সেইটার কে সাইন করেছে? সাইন করেছে হলো খলিলুর রহমান, পররাষ্ট্রমন্ত্রী। সেটা হয় সাইন করবে হচ্ছে হলো জ্বালানি মন্ত্রী, অথবা তখন তো উনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন না, নিরাপত্তা উপদেষ্টা। তখন আমি রিসেন্টলি যে 15 জুন যে MOU সাইন করেছেন আপনার জ্বালানি বিষয়ে আমেরিকার সাথে, সে তখন তো উনি পররাষ্ট্রমন্ত্রী। তো এই যে বিষয়গুলি আমি ঠিক জানি না যে মানে কোথায়। এবং আরেকটা জিনিস আমি খুব স্পষ্ট করে বলতে চাই যে সার্জিও গোর আসলো, আমেরিকান স্পেশাল প্রেসিডেন্টের দূত, হ্যাঁ, তিনি বাংলাদেশের মাটিতে, এটা তো অভাবনীয়। এটা আমি এর আগে ঘটছে কিনা আমি জানি না, যে এরকম একজন দূত এসে অন্য দেশের আরেকজন রাষ্ট্র মানে হাই কমিশনের সাথে হলো বৈঠক করলেন, এবং সেই বৈঠকের 1.5 ঘন্টার মধ্যে হচ্ছে হাই কমিশনার চলে গেছেন হলো দিল্লিতে। এটা তো বাংলাদেশের বিরুদ্ধে একটা চক্রান্ত, এবং বাংলাদেশের যেই পররাষ্ট্র নীতি, সেই নীতির বিরুদ্ধে অবস্থান। আমরা কার সাথে সম্পর্ক রাখবো? মনে করেন চীনের সাথে আমরা, মালয়েশিয়া হয়ে যে চীনে গেলেন আমাদের প্রধানমন্ত্রী, সেই প্রেক্ষাপটই তো, সেই যে উত্তেজনা তৈরি হয়েছিল, সেই উত্তেজনার প্রেক্ষিতেই তো সার্জিও গোর বাংলাদেশে আসছিলেন। তো আপনার এই সব জায়গাগুলিতে তো দৃঢ়তা থাকার কথা। এগুলো বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, সেই স্বার্থ রক্ষার কাজটা তো না, বাংলাদেশের স্বার্থ বিরোধী কোনো কাজ করবে, এটা মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি ঘোষণা দিয়েছে। এমন কিছু কাজ করবেন না যেটা বাংলাদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে যায়, বাংলাদেশের সরকারের বিরুদ্ধে যায়। এই ধরনের কোনো চুক্তি বা এই ধরনের কোনো সিদ্ধান্ত মানে বর্তমান সরকার নেবে না, বর্তমান সরকার নেবে না, এবং আমরা এটা বিশ্বাস করি এবং আমরা দেখতেও চাই। আপনি যে আপত্তিগুলো জানালেন সেটা বিগত সরকারের, তত্ত্বাবধায়ক সরকার আমলের। এখন বর্তমান সরকারকে একটু সময় দেন। আপনি একটা ও তো মানে এরকম না যে জাদুর মতো, মানে 5 মাসের মধ্যে ধরেন যে 18 বছরের 17 বছরের একটা দেশ, বিদেশ দেশকে 5 মাসের জাদুর মাধ্যমে সব কিছু ঠিক করে ফেলতে দেবে। একটু সময় দেন, দেখেন, গঠনমূলক সমালোচনা করেন, সরকারকে সহযোগিতা করেন, তখন বলেন আপনি কথাগুলো। তখন আমরা কেন, সাধারণ পাবলিকও আপনাদের কথা বিশ্বাস করবে। এখন তো তাকে তো সময় দিতে হবে। আপনি যে বাসা থেকে এখানে চ্যানেলে আসছেন, আপনি সময় লাগে 30 মিনিট, আপনি যদি বলা হয় যে 2 মিনিটের মধ্যে আপনি এখানে আসেন, আপনি আসতে পারবেন? যে একটা সরকার দায়িত্ব নিয়েছে, তাকে সময় দেন, তার কার্যক্রম দেখেন, তারপরে আপনারা গঠনমূলক সমালোচনা করেন। আপনারাও যদি ওই এনসিপি জামাতের মতো ওই একই কথা শুনে, খুবই দায়িত্বশীল বিরোধী দল, আপনি একটু সময় দেন। দায়িত্বশীল বিরোধী দল, আমরা পার্লামেন্টে নাই, কিন্তু আমরা মনে করি রাজপথে আমরা আছি। রাজপথ থেকেই সরকারকে আমরা বলবো যে এটা করা উচিত না।
না, এটা আপনাদের- কইরেন না। আপনাদের সরকার বক্তব্য যদি আপনারা তারপরেও বলবেন। করে তাহলে আমরা সরকারের বিরোধিতা করব। না, আপনাদের বক্তব্য আপনারা বলবেন, 100 বার বলবেন, গঠনমূলকভাবে বলবেন। সরকার অবশ্যই চাবে দেশের জনগণের স্বার্থে কোনটা করলে ভালো হবে, দেশের স্বার্থে কোনটা করলে ভালো হবে, সরকার সে সিদ্ধান্তই নেবে, এটা আমরা বিশ্বাস করি। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক্সেপ্ট ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। আমি আব্দুল্লাহ কাফি রতন এবং আরফাতুর রহমান আপেল, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সরকার প্রায় 6 মাস খুব বেশি সময় নয়, আবার শুরু হিসেবে খুব কম সময়ও নয়। তবে এখন পর্যন্ত অনেকেই মনে করছেন যে প্রধানমন্ত্রী চেষ্টা করছেন। অফকোর্স তার পারিষদবর্গ, দলের নেতা কর্মীদের একই তালে তার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে ব্যক্তির বদল বা পরিবর্তন বা একটা দল কিছু চাইলেই সব কিছু বদলে যাবে এমনটা মনে করবার কোনো কারণ নেই। তার জন্য ব্যবস্থার বদল দরকার, তার জন্য প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা দরকার, স্বাধীনভাবে কাজ করতে দেওয়া দরকার। সেই জায়গায় রাষ্ট্রের যে কাঠামোগত সংস্কার, যেটা ক্ষমতাসীনদের দীর্ঘদিনের অঙ্গীকার, সেই কাজটা তারা করবেন। জুলাইয়ের মালিকানা কার? জুলাইয়ের মালিকানা বাংলাদেশের জনগণের, যেমন ৭১-এর মালিকানা বাংলাদেশের জনগণের। এটাকে সবাই কুক্ষিগত দলীয় স্বার্থে ব্যবহার করবার চেষ্টা করেছে। অতীতে তার ফল কি, সেটা আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ভোগ করছে। এখন যারা এটা করবার চেষ্টা করছেন, নানাভাবে দেশটাকে অস্থিতিশীল করবার চেষ্টা করছেন, নানা বয়ান দিয়ে, নানান রেটরিক দিয়ে, তারা আসলে শেষ পর্যন্ত দেশের কল্যাণ করছেন না, নিজেদের স্বার্থ আদায়ের চেষ্টা করছেন। কাজেই এটাও আসলে ধোপে আগামী দিনে টিকবে না। নানা জায়গায় নানান সংঘর্ষ, উস্কানি মূলক কথাবার্তা দিয়ে, উত্তেজনা এবং সংঘর্ষের মধ্যে দিয়ে দেশটাকে অস্থিতিশীল করবার চেষ্টা করা হচ্ছে। এই বিষয়ে আসলে সকলকে সজাগ সতর্ক থাকতে হবে। এবং মূল কথা হচ্ছে যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের জন্ম হয়েছে, সেই আকাঙ্ক্ষার পথেই কিন্তু বাংলাদেশকে হাঁটতে হবে। এর বাইরে যে ব্যত্যয় বিচ্যুত করবার চেষ্টা যারা করছেন, সেটা আসলে দেশটাকে ভিন্ন পথে নিয়ে যাবার চেষ্টা। কিন্তু আমরা বিশ্বাস করতে চাই যে জনগণ সবসময় সঠিক পথে আছে এবং রাজনৈতিক নেতৃত্বকে সঠিক পথে রাখবার জন্যে যেটুকু করবার সেটুকু তারা করবেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।